গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ 13 পর্ব। ইউনিভার্সিটি ইনস্টিটিউটের স্বাস্থ্য প্রদর্শনী উপলক্ষে খুব ভিড়। অপু অনেকদিন হইতে ইনস্টিটিউটের সভ্য। তাহাদের জন কয়েকের ওপর শিশুমঙ্গল ও খাদ্য বিভাগের তত্ত্বাবধানের ভার আছে। দুপুর হইতে সে এই কাজে লাগিয়াছে। মন্মথ বিএ পাস, অ্যাটর্নির আর্টিকলড ক্লার্ক হইয়াছে। তাহার সহিত একদিন ইনস্টিটিউটের বসিবার ঘরে ঘোর তর্ক। অপুর দৃঢ় বিশ্বাস যুদ্ধের পর ভারতবর্ষ স্বাধীনতা পাইবে। বিলাতে লয়েড জর্জ বলিয়াছেন, যুদ্ধ শেষে ভারতবর্ষকে আমরা আর পদানত করিয়া রাখিব না। ভারতকে দিয়া আর কৃতদাসের কার্য করাইয়া লইলে চলিবে না। ইন্ডিয়ান্স মাস্ট নট রিমেইন অ্যাজ হিউয়ার্স অফ উডস অ্যান্ড ড্রয়ার্স অফ ওয়াটার। এই সময় একদিন ইনস্টিটিউটের লাইব্রেরিতে কাগজ খুলিয়া একটা সংবাদ দেখিয়ে সে অবাক হয়ে গেল। জোয়ান অব আর্ককে রোমান ক্যাথলিক যাজক শক্তি তাহাদের ধর্ম সম্প্রদায়ের সাধুর তালিকাভুক্ত করিয়াছেন। তার শৈশবের আনন্দ মুহূর্তের সঙ্গিনী সেই পল্লী বালিকা জোয়ান। ইছামতির ধারে শান্ত বাবলা বনের ছায়ায় বসিয়া শৈশবের সে স্বপ্নভরা দিনগুলিতে যাহার সঙ্গে প্রথম পরিচয়। ইহার পর সে একদিন সিনেমাতে জোয়ান অব আর্কের বাৎসরিক স্মৃতি উৎসব দেখিল। ডমরেমের নিভৃত পল্লী প্রান্তে ফ্রান্সের সকল প্রদেশ হইতে লোকজন জড়ো হইয়াছে। পৃথিবীর বিভিন্ন স্থান হইতে কত নরনারী আসিয়াছে। সামরিক পোশাকে সজ্জিত ফরাসি সৈনিক কর্মচারীর দল, সব শুদ্ধ মিলিয়া 1 মাইল দীর্ঘ বিরাট শোভাযাত্রা। জোয়ানের সঙ্গে তার নারীর কি যেন যোগ। জোয়ানের সম্মানে তার নিজের বুক যেন গর্বে ফুলিয়া উঠিতেছিল। শৈশবের স্বপ্নের সে মোহ অপু এখনো কাটাইয়া উঠিতে পারে নাই। বড় হইয়া অবধি সে এই মেয়েটিকে কি শ্রদ্ধার চোখে ভক্তির চোখে দেখিয়া আসিয়াছে এতদিন, সে কথা জানিত এক অনিল। নতুবা কল্পনা যাহাদের পঙ্গু মন মিনমিনে পানসে, তাহাদের কাছে সে কথা তুলিয়া লাভ কি? কলেজে পড়িবার সময় সে বড় ইতিহাসে জোয়ানের বিস্তৃত বিবরণ পড়িয়াছে। অতীত শতাব্দীর সেই অবুঝ নিষ্ঠুরতা, ধর্মমতের গোঁড়ামি, খুঁটিতে বাঁধিয়া হৃদয়হীন দাহন, সূর্যদেবের রথচক্রের দ্রুত আবর্তনে অসীম আকাশে যেমন দুপুর হয় বৈকাল, বৈকাল হয় রাত্রি, রাত্রি হয় প্রভাত, মহাকালের রথচক্রের আবর্তনে 1 শতাব্দীর অন্ধকার পুঞ্জ তেমনি পরের শতাব্দীতে দূরীভূত হইয়া যাইতেছে। সত্যের সুক্তারা একদিন যে প্রকাশ হইবেই। জীবনের দুঃখ দৈন্যের অন্ধকার যে শুধু প্রভাতেরই অগ্রদূত, কলকাকুলিময় ফুল ফোটা অমৃত ঝরা প্রভাত। অন্য মনস্ক মনে সিঁড়ি দিয়া নামিয়া সে খাদ্য বিভাগের ঘরে ঢুকিতে যাইতেছে। কে তাহাকে ডাকিল। ফিরিয়া চাহিয়া দেখিয়া প্রথমটা চিনিতে পারিল না। পরে বিস্ময়ের সুরে বলিল, প্রীতি না? এক্সিবিশন দেখতে এসেছিলে বুঝি? ভালো আছো? প্রীতি অনেক বড় হইয়াছে। দেখিয়া বুঝিল বিবাহ হইয়া গিয়াছে। সে সঙ্গিনী একটি প্রৌঢ়া মহিলাকে ডাকিয়া বলিল, মা, আমার মাস্টারমশাই অপূর্ববাবু, সেই অপূর্ববাবু। অপু প্রণাম করিল। প্রীতি বলিল, আচ্ছা আপনার রাগ তো, এক কথায় ছেড়ে দিয়ে চলে গেলেন। দেখুন কত ছোট ছিলুম, বুঝতুম কিছু। তারপর আপনার কত খোঁজ করেছিলুম, আর কোনো সন্ধানই কেউ বলতে পারলে না। আপনি আজকাল কি করছেন মাস্টারমশাই? ছেলেও পড়াই, রাত্রে খবরের কাগজের অফিসে চাকরিও করি। আচ্ছা মাস্টারমশাই, আপনাকে যদি বলি আমাদের বাড়ি কি আপনি যাবেন না? অপুর মনে পূর্বতন ছাত্রীর ওপর কেমন একটা স্নেহ আসিল। কথা গুছাইয়া বলিতে জানিত না, কি বলিতে কি বলিয়া ফেলিয়াছিল সে সময়। তাহারও অত সহজে রাগ করা ঠিক হয় নাই। সে বলিল, তুমি অত অপ্রতিভভাবে কথা বলছো কেন প্রীতি? দোষ আমারই। তুমি না হয় ছেলে মানুষ ছিলে, আমার রাগ করা উচিত হয়নি। ঠিকানা বিনিময়ের পর প্রীতি পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বিদায় রইল। আবার অপুর এ কথা মনে না হইয়া পারিল না, কাল মহাকাল সবারই মধ্যে পরিবর্তন আনিয়া দিবে। তোমার বিচারের অধিকার কি?
আরও মাস দুই কোনো রকমে কাটাইয়া অপু পূজার সময় দেশে গেল। সেদিন ষষ্ঠী। বাড়ির উঠানে পা দিয়া দেখিল পাড়ার একদল মেয়ে ঘরের দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া হাসি কলরব করিতেছে। অপু উপস্থিত হইতেই অপর্ণা ঘোমটা টানিয়া ঘরের মধ্যে ঢুকিল। পাড়ার মেয়েদের সে আজ ষষ্ঠী উপলক্ষে বৈকালিক জলযোগের নিমন্ত্রণ করিয়া নিজের হাতে সকলকে আলতা সিঁদুর পরাইয়াছে। হাসিয়া বলিল, ভাগ্যিস এলে, ভাবছিলাম এমন কলার বড়াটা আজ ভাজলাম। সত্যি? কই দেখি। বারে, হাত মুখ ধো, ঠান্ডা হও, অমন পেটুক কেন তুমি? পেটুক গোপাল কোথাকার। পরে সে রেকাবিতে খাবার আনিয়া বলিল, এগুলো খেয়ে ফেলো, তারপর আরও দেব। দেখো তো খেয়ে, মিষ্টি কম হয়নি তো? তোমার তো আবার একটুখানি গুড়ে হবে না। খাইতে খাইতে অপু ভাবিল, বেশ তো শিখেছে করতে। বেশ। পরে দেওয়ালের দিকে চোখ পড়াতে বলিল, বাহ, ওরকম আলপনা দিয়েছে কে? ভারী সুন্দর তো। অপর্ণা মৃদু হাসিয়া বলিল, ভাদ্র মাসের লক্ষ্মী পুজোতে তো এলে না, আমি বাড়িতে পুজো করলাম, মা করতেন। সিঁদুর মাখা কাঁঠাল দেখি তোলা রয়েছে, তাতে নতুন ধান পেতে বামুন খাওয়ালাম। তুমি এলেও দুটি খেতে পেতে গো, তারই ওই আলপনা। তাই তো, তুমি ভারী গিন্নি হয়ে উঠেছ দেখছি। লক্ষ্মী পুজো, লোক খাওয়ানো, আমার কিন্তু এসব ভারী ভালো লাগে অপর্ণা। সত্যি, মাও খুব ভালোবাসতেন। একবার তখন আমরা এখানে নতুন এসেছি, একজন বুড়ো মতো লোক আমাদের উঠোনের ধারে এসে দাঁড়িয়ে বললে, খোকা, খিদে পেয়েছে, দুটো মুড়ি খাওয়াতে পারো? আমি মাকে গিয়ে বললাম, মা একজন মুড়ি খেতে চাচ্ছে, ওকে খান কতক রুটি করে খাওয়ালে ভারী খুশি হবে, খাওয়াবে মা? মা কি করলে বলো তো? রুটি তৈরি করে বুঝি? তা নয়, মা একটু করে সরের ঘি করে রাখত, আমি বোর্ডিং থেকে বাড়ি টাড়ি এলে পাতে দিত। আমায় খুশি করার জন্যে মা সেই ঘি দিয়ে ৮-১০খানা পরোটা ভেজে লোকটাকে ডেকে দাওয়ার কোলে পিঁড়ি পেতে খেতে দিলে। লোকটা তো অবাক, তার মুখের ভাব এমন হল। রাত্রে অপর্ণা বলিল, দেখো, মা চিঠি লিখেছেন, পুজোর পর মুরারিদা আসবেন নিতে, ৫-৬ মাস যায়নি, তুমি যাবে আমাদের ওখানে? অপুর বড় অভিমান হইল। সে এত আশা করিয়া পূজার সময় বাড়ি আসিল, আর এদিকে কিনা অপর্ণা বাপের বাড়ি যাওয়ার জন্য পা বাড়াইয়া আছে। সেই তাহা হইলে ভাবিয়া মরে। অপর্ণার কাছে বাপের বাড়ি যাওয়াটাই অধিকতর লোভনীয়। অপু উদাস স্বরে বলিল, বেশ, যাও, আমার যাওয়া ঘটবে না, ছুটি নেই এখন। কথাটা শেষ করিয়া সে পাশ ফিরিয়া শুইয়া বই পড়িতে লাগিল। অপর্ণা খানিকক্ষণ পরে বলিল, এবার যে বইগুলো এনেছ আমার জন্যে, ওর মধ্যে একখানা চয়নিকা তো আনলে না, সেই যে সেবার বলে গেলে জন্মাষ্টমীর সময়। এক আধ কথার জবাব পাইয়া ভাবিল, সারাদিনের কষ্টে স্বামীর হয়তো ঘুম আসিতেছে। তখন সেও ঘুমাইয়া পড়িল। দশমীর পরদিনই মুরারি আসিয়া হাজির। জামাইকেও যাইতে হইবে, অপর্ণার মা বিশেষ করিয়া বলিয়া দিয়াছেন, ইত্যাদি নানা পীড়াপিড়ি শুরু করিল। অপু বলিল, পাগল, ছুটি কোথায় যে আমি যাব? বোনকে নিতে এসেছ, বোনকেই নিয়ে যাও ভাই। আমরা গরিব চাকরে লোক, তোমাদের মতো জমিদার নই, আমাদের গেলে চলে। অপর্ণা বুঝিয়াছিল স্বামী চটিয়াছে। এই অবস্থায় তাহার যাইবার ইচ্ছা ছিল না আদৌ, কিন্তু বড় ভাই লইতে আসিয়াছে, সে কি করিয়াই বা না বলে। দোটানার মধ্যে সে বড় মুশকিলে পড়িল। স্বামীকে বলিল, দেখো, আমি যেতাম না, কিন্তু মুরারিরা এসেছেন, আমি কি কিছু বলতে পারি? রাগ করো না লক্ষ্মীটি, তুমি এখন না যাও, কালী পুজোর ছুটিতে অবশ্যই করে যেও, ভুলো না জানো। অপর্ণা চলিয়া যাইবার পর মনসাপতা আর একদিনও ভালো লাগিল না, কিন্তু বাধ্য হইয়া সে রাত্রিটা সেখানে কাটাইতে হইল, কারণ অপর্ণারা গেল বৈকালের ট্রেনে। কোনোদিন লুচি হয় না, কিন্তু দাদার কাছে স্বামীকে ছোট হইতে না হয় এই ভাবিয়া অপর্ণা 2 দিনই রাত্রে লুচির ব্যবস্থা করিয়াছিল। আজও স্বামীর খাবার আলাদা করিয়া ঘরের কোণে ঢাকিয়া রাখিয়া গিয়াছে। লুচি কখানা খাইয়াই অপু উদাস মনে জানলার কাছে আসিয়া বসিল। খুব জ্যোৎস্না উঠিয়াছে, বাড়ির উঠানের গাছে গাছে এখনো কি পাখি ডাকিতেছে, শূন্য ঘর,
শূন্য শয্যাপ্রান্ত। অপুর চোখে প্রায় জল আসিল। অপর্ণা সব বুঝিয়া তাহাকেই কষ্টের মধ্যে ফেলিয়া গেল। বড় লোকের মেয়ে কিনা? আচ্ছা, বেশ। অভিমানের মুখে সে এই কথা ভুলিয়া গেল যে অপর্ণা আজ 6 মাস শূন্য বাড়িতে শূন্য শয্যায় তাহারই মুখে চাহিয়া কাটিয়াছে। পরদিন প্রত্যুষে অপু কলিকাতা রওনা হইল। সেখানে দিন 4 পরই অপর্ণার পত্র আসিল। অপু সেই পত্রের কোনো জবাব দিল না। দিন 5-6 পরে অপর্ণার আরেকখানা চিঠি। উত্তর না পাইয়া ব্যস্ত আছে। শরীর ভালো আছে তো? অসুখ বিসুখের সময় কেমন আছে পত্রপাঠ যেন জানায়। নতুবা বড় দুর্ভাবনার মধ্যে থাকিতে হইতেছে। তাহারও কোনো জবাব গেল না। এদিকে অপুদের অফিসের অবস্থা বড় খারাপ হইয়া আসিল। কাগজ উঠিয়া যাইবার জোগাড়। একদিন স্বত্বাধিকারী তাহাদের কয়েকজনকে ডাকিয়া পাঠাইলেন কি করা উচিত সে সম্বন্ধে পরামর্শ। কথাবার্তার গতিকে বুঝিল কাগজের পরমায়ু আর বেশি দিন নয়। তাহারই একজন সহকর্মী বাহিরে আসিয়া বলিল, এই বাজারে চাকরিটুকু গেলে মশাই দাঁড়াবার জন্যই একেবারে। বোনের বিয়েতে টাকা ধার, সুদে আসলে অনেক দাঁড়িয়েছে। সুদটা দিয়ে থামিয়ে রাখার উপায় যদি না থাকে, মহাজন বাড়ি ক্রোক করে দেবে মশাই। কি যে করি। ইতিমধ্যে অপু একদিন লীলাদের বাড়ি গেল। যাওয়া সেখানে ঘটে নাই প্রায় বছর 2। হঠাৎ অপ্রত্যাশিতভাবে তাহাকে দেখিয়া লীলা আনন্দ ও বিস্ময়ের সুরে বলিল, হে কি, আপনি আজ নিতান্তই পথ ভুলে বুঝিয়ে দিকে এসে পড়লেন? অপু যে শুধু অপ্রতিভ হইল তাহা নয়, কোথায় যেন সে নিজেকে অপরাধী বিবেচনা করিল। একটুখানি আনাড়ির মতো হাসি ছাড়া লীলার কথার কোনো উত্তর দিতে পারিল না। লীলা বলিল, এবার না হয় আপনার পরীক্ষার বছর, তার আগে তো অনায়াসে আসতে পারতেন। অপু মৃদু হাসিয়া বলিল, কিসের পরীক্ষা? সেসব তো আজ বছর 2 ছেড়ে দিয়েছি। এখন খবরের কাগজের অফিসে চাকরি করি। লীলা প্রথমটায় অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। কথাটা যেন বিশ্বাস করিল না। পরে দুঃখিতভাবে বলিল, কেন, কি জন্য ছাড়লেন পড়া শুনি? আপনি পড়া ছেড়েছেন? লীলার চোখের ওই দৃষ্টিটা অপুর প্রাণে কেমন একটা বেদনার সৃষ্টি করিল। অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়তার দৃষ্টি। তবুও সে হাসি মুখে কৌতুকের সুরে বলিল, এমনি দিলুম ছেড়ে, আর ভালো লাগে না, কি হবে পড়ে? তাহার এই হালকা কৌতুকের সুরে লীলা মনে আঘাত পাইল। অপূর্ব কি ঠিক সেই পুরনো দিনের অপূর্বই আছে? না যেন। অপু বলিল, তুমি তো পড়ছ না? লীলা নিজের সম্বন্ধে কোনো কথা হঠাৎ বলিতে চায় না। অপুর প্রশ্নের উত্তরে সহজভাবে বলিল, এবার আয়ে পাশ করেছি, 3rd ইয়ারে পড়ছি। আপনি আজকাল পুরনো বাসায় থাকেন না আর কোথাও উঠে গিয়েছেন? লীলার মা ও মাসিমা আসিলেন। লীলা নিজের আঁকা ছবি দেখাইল, বলিল, এবার আপনার মুখে স্বর্গ হইতে বিদায় শুনব। মা আর মাসিমা সেই জন্য এসেছেন। আরও খানিক পরে অপু বিদায় লইয়া বাহিরে আসিল। লীলা বৈঠকখানার দোর পর্যন্ত সঙ্গে আসিল। অপু হাসিয়া বলিল, লীলা, আচ্ছা, ছেলেবেলায় তোমাদের বাড়িতে কোন বিয়েতে তুমি একটা হাসির কবিতা বলেছিলে, মনে আছে? মনে আছে সে কবিতাটা? সে আপনি মনে করে রেখেছেন এতদিন? সেসব কি আজকের কথা? অপু অনেকটা আপন মনেই অন্যমনস্কভাবে বলিল, আর একবার তুমি তোমার জন্য আনা দুধ অর্ধেকটা খাওয়ালে আমাকে জোর করে, শুনলে না কিছুতেই। দেখতে দেখতে কত বছর হয়ে গেল। বলিয়া সে হাসিল, কিন্তু লীলা কোনো কথা বলিল না। অপু একবার পেছন দিকে চাহিল। লীলা অন্যদিকে মুখ ফিরাইয়া কি যেন দেখিতেছে। ফিরিবার পথে একটা কথা তাহার বারবার মনে আসিতেছিল। অপর্ণা সুন্দরী বটে, কিন্তু লীলার সঙ্গে এই পর্যন্ত দেখা কোনো মেয়ের তুলনা হয় না, হওয়া অসম্ভব। লীলার রূপ মানুষের মতো নয়, যেন দেবীর মতো রূপ। মুখের অনুপম শ্রীতে, চোখের ও ভ্রুর ভঙ্গিতে, গায়ের রঙে, গলার সুরে, গতির ছন্দে। অপু বুঝিল সে লীলাকে ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে।
কিন্তু তা আবেগহীন, শান্ত, ধীর ভালোবাসা। মনে তৃপ্তি আনে, স্নিগ্ধ আনন্দ আনে, কিন্তু শিরায় উপশিরায় রক্তের তাণ্ডব নর্তন তোলে না। লীলা তাহার বাল্যের সাথী, তাহার উপর মায়ের পেটের বোনের মতো একটা মমতা, স্নেহ ও অনুকম্পা, একটা মাধুর্য ভরা ভালোবাসা। দিন কয়েক পরে একদিন লীলার দাদামশায়ের এক দারোয়ান আসিয়া তাহাকে একখানা পত্র দিল। ওপরে লীলার হাতের ঠিকানা লেখা। পত্রখানা সে খুলিয়া পড়িল। 2 লাইনে পত্র। একবার বিশেষ প্রয়োজনে আজ বা কাল ভবানীপুরের বাড়িতে যাইতে লিখিয়াছে। লীলা সাদাসিধা লালপাড় শাড়ি পরিয়া মাঝের ছোট ঘরে তাহার সঙ্গে দেখা করিল। যাহাই সে পরে তাহাতেই তাহাকে কি সুন্দর না মানায়। সকাল 8টা। লীলা বোধহয় বেশিক্ষণ ঘুম হইতে ওঠে নাই। রাত্রির নিদ্রালুতা এখনো যেন ডাগর ডাগর সুন্দর চোখ হইতে একেবারে মুছিয়া যায় নাই। মাথার চুল অবিন্যস্ত, ঘাড়ের দিকে ঈষৎ এলাইয়া পড়িয়াছে। প্রভাতের পদ্মের মতো মুখের পাশে চূর্ণ কুন্তলের 2-1 গাছা। অপু হাসি মুখে বলিল, 3rd ইয়ার বলে বুঝি লেখাপড়া ঘুচেছে? 8টার সময় ঘুম ভাঙল না? নাকি এখনো ঠিক ভাঙেনি? লীলা যে কত পছন্দ করে অপুকে, তাহার এই সহজ আনন্দ, খুশি ও হালকা হাসির আবহাওয়ার জন্যে। ছেলেবেলাতেও সে দেখিয়াছে, শত দুঃখের মধ্যেও অপুর আনন্দ, উজ্জ্বলতা ও কৌতুকপ্রবণ মনের খুশি কেহ আটকাইয়া রাখিতে পারিত না। এখনো তাই। একরাশ বাহিরের আলো ও তারুণ্যের সজীব জীবনানন্দ সে সঙ্গে করিয়া আনে যেন, যখনই আসে। আপনা আপনি এসব কথা লীলার মনে হইল। তাহার মনে পড়িল মায়ের মৃত্যুর খবরটা সে এইরকম হাসি মুখেই দিয়াছিল লালদিঘির মোড়ে। আসুন, বসুন বসুন। কুড়িমি করে ঘুমোয়নি। কাল রাতে বড় মামিমার সঙ্গে বায়োস্কোপে গেছিলাম 9:30 শোতে। ফিরতে 11:15, ঘুম আসতে 1:30। বসুন, চা আনি। জাপানি গালার সুদৃশ্য চায়ের বাসনে সে চা আনিল। সঙ্গে পাউরুটির টোস্ট, খোলা শুদ্ধ ডিম, কি এক প্রকার শাক, আধখানা ভাঙা আলু, সব সিদ্ধ, ধোঁয়া উড়িতেছে। অপু বলিল, এসব সাহেবী বন্দোবস্ত বোধহয় তোমার দাদামশাই লীলা। ডিম, তা আবার খোলা শুদ্ধ। এই শাকটা কি? লীলা হাসি মুখে বলল, ওটা লেটুস। দাঁড়ান, ডিম ছাড়িয়ে দিই। আপনার দাড়ির কাছে কাটা দাগটা কিসের? কামাবার সময় কেটে ফেলেছেন বুঝি? অপু বলিল, ও কিছু না। এমনি কিসের? বসো, দাঁড়িয়ে রইলে কেন? তুমি চা খাবে না? লীলার ছোট ভাই ঘরে ঢুকিয়া অপুর দিকে চাহিয়া হাসিল। নাম বিমলেন্দু, 10-11 বছরের সুশ্রী বালক। লীলা তাহাকে চা ঢালিয়া দিল। পরে 3 জনে নানা গল্প করিল। লীলা নিজের আঁকা কতগুলি ছবি দেখাইল, নিজের আশা আকাঙ্ক্ষার কথা বলিল। সে MA পাশ করিবে, নয়তো BA পাশ করিয়া বিদেশে যাইতে চায়। দাদামশাইকে রাজি করাইয়া লইবে। ইউরোপের বড় আর্ট গ্যালারিগুলির ছবি দেখিবে, ফিরিয়া আসিয়া অজন্তা দেখিতে যাইবে, তার আগে নয়। একটা আলমারি দেখাইয়া বলিল, দেখুন না এই বইগুলো, ভ্যাসারির লাইভস, এডিশনটা কেমন? ছবিগুলো দেখুন। সেন্ট অ্যান্টনির ছবিটা আমার বড় ভালো লাগে। কেমন একটা তপস্যা স্তব্ধ ভাব না? ইনস্টলমেন্ট সিস্টেমে এগুলো কিনেছি। আপনি কিনবেন কিছু? ওদের ক্যানভাসার আমাদের বাড়িতে আসে। তাহলে বলে দিই। অপু বলিল, কত করে মাসে? ভ্যাসারির এডিশনটা তাহলে না হয়। এটা কেন কিনবেন? এটা তো আমার কাছেই রয়েছে। আপনার যখন দরকার হবে নেবেন। আমার কাছে যা যা আছে তা আপনাকে কিনতে হবে কেন? দাঁড়ান, আরেকটা বইয়ের একখানা ছবি দেখাই। অপু ছবিটার দিক হইতে আরেকবার লীলার দিকে চাহিয়া দেখিল। বতিচেলির প্রিন্সেস দেস্ত খুব সুন্দরী বটে, কিন্তু বতিচেলির বা দ্য ভিঞ্চির প্রতিভা লইয়া যদি লীলার এই অপূর্ব সুন্দর মুখ, এই যৌবন পুষ্পিত দেহলতা ফুটাইয়া তুলিতে পারিত কেউ? কথাটা সে বলিয়াই ফেলিল। আমি কি ভাবছি বলব লীলা? আমি যদি ছবি আঁকতে পারতাম, তোমাকে মডেল করে ছবি আঁকতাম। লীলা সে কথার কোনো জবাব না দিয়া হঠাৎ বলিল, ভালো কথা। আচ্ছা অপূর্ববাবু, একটা ভালো চাকরি যদি কোথাও পাওয়া যায় করবেন?
অপু বলিল, কেন করব না, কিসের চাকরি? লীলা বিবরণটা বলিয়া গেল। তাহার দাদামশাই একটা বড় স্টেটের অ্যাটর্নি, তাদের অফিসে একজন সেক্রেটারি দরকার, মাইনে 150 টাকা। চাকরিটা দাদামশায়ের হাতে, লীলা বললেই এখন হয়ে যায়। সেই জন্যই আজ তাহাকে এখানে ডাকিয়ে আনা। অপুর মনে পড়িল সেদিন কথায় কথায় সে লীলার কাছে নিজের বর্তমান চাকুরির দুরবস্থা ও খবরের কাগজখানা উঠিয়া যাওয়ার কথাটা কি সম্পর্কে একবার তুলিয়াছিল। লীলা বলিল, সেদিন রাত্রে আমি তার মুখে কথাটা শুনলাম, আজ সকালে আপনাকে পত্র পাঠিয়ে দিয়েছি। আপনি রাজি আছেন তো? আসুন, দাদামশাইয়ের কাছে আপনাকে নিয়ে যাই, ওর একখানা চিঠিতেই হয়ে যাবে। কৃতজ্ঞতায় অপুর মন ভরিয়া গেল। এত কথার মধ্যে লীলার চাকুরি যাওয়ার কথাটাই কিভাবে মনে ধরিয়া বসিয়াছিল। লীলা বলিল, আপনি আজ এখানে দুপুরে খেয়ে যাবেন না? আসুন, পাখাটা দয়া করে টিপে দিন না। কিন্তু চাকুরি হইল না। এইসব ব্যাপারে অভিজ্ঞতা না থাকায় লীলা একটু ভুল করিয়াছিল, দাদামশাইকে বলিয়া রাখে নাই অপুর কথা। দিন 2 আগে লোক লওয়া হইয়া গিয়াছে। সে খুব দুঃখিত হইল, একটু অপ্রতিভ হইল। অপু দুঃখিত হইল লীলার জন্যে। বেচারি লীলা, সংসারের কোনো অভিজ্ঞতা তাহার কি আছে? একটা চাকুরি খালি থাকিলে যে কতখানা উমেদারির দরখাস্ত পড়ে, বড় লোকের মেয়ে তাহার খবর কি করিয়া জানিবে? লীলা বলিল, আপনি একটা কাজ করুন না, আমার কথা রাখতে হবে কিন্তু। ছেলেবেলার মতো একগুঁয়ে হলে চলবে না। প্রাইভেটে বিয়েটা দিয়ে দিন না, আপনার পক্ষে সেটা কঠিন কিছু না। অপু বলিল, বেশ, দেব। লীলা উৎফুল্ল হইয়া উঠিল, ঠিক, অনার ব্রাইট? অনার ব্রাইট। শীতের অনেক দেরি, কিন্তু এরই মধ্যে লীলাদের গাড়ি বারান্দার পাশে জাফরিতে ওঠানো মার্শাল নীলের লতায় ফুল দেখা দিয়াছে। বারান্দার সিঁড়ির দুপাশের টবে বড় বড় পল নিরন ও ব্ল্যাক প্রিন্স ফুটিয়াছে। বর্ষা শেষে চাইনিজ ফ্যান পামের পাতাগুলো ঘন সবুজ। পদ্মপুকুর রোডে পা দিয়া অপুর চোখ জলে ভরিয়া আসিল। লীলা, ছেলে মানুষ লীলা, সে কি জানে সংসারের রূঢ়তা ও নিষ্ঠুর সংঘর্ষের কাহিনী? আজ তাহার মনে হইল, লীলার পায়ে একটা কাঁটা ফুটিলে সেটা তুলিয়া দিবার জন্যে সে নিজের সুখ শান্তি সম্পূর্ণ উপেক্ষা ও অগ্রাহ্য করিতে পারে। বিবাহের পর লীলার সঙ্গেই প্রথম দেখা, কিন্তু 2-1বার বলি বলি করিয়াও অপু বিবাহের কথা বলিতে পারিল না। অথচ সে নিজেই ভালো বোঝে যে না বলিতে পারিবার কোনো সঙ্গত কারণ নাই। 1 বৎসর চলিয়া গিয়াছে, পুনরায় পূজার বিলম্ব অতি সামান্যই। শনিবার, অনেক অফিস আজ বন্ধ হইবে। অনেকগুলি সম্মুখের মঙ্গলবারে বন্ধ। দোকানে দোকানে খুব ভিড়। ঘণ্টাখানেক পথে হাঁটিলে হ্যান্ডবিল হাত পাতিয়া লইতে লইতে ঝুড়িখানেক হইয়া উঠে। একটা নতুন স্বদেশী দেশলাইয়ের কারখানা পথে পথে জাঁকালো বিজ্ঞাপন মারিয়াছে। আমড়াতলার গলির বিখ্যাত ধনী ব্যবসাদার নকুলেশ্বর শীলের প্রাসাদোপম সুবৃহৎ অট্টালিকার নিম্নতলেই ইহাদের অফিস। অনেকগুলি ঘর ও 2টা বড় হল কর্মচারীতে ভর্তি। দিন মানেও ঘরগুলির মধ্যে ভালো আলো যায় না বলিয়া বেলা 4টা না বাজিতেই ইলেকট্রিক আলো জ্বলিতেছে। ছোকরা টাইপিস্ট নৃপেন সন্তর্পণে পর্দা ঠেলিয়া ম্যানেজারের ঘরে ঢুকিল। ম্যানেজার নকুলেশ্বর শীলের বড় জামাই দেবেন্দ্রবাবু। ভারী কড়া মেজাজের মানুষ, বয়স 50 ছাড়াই আছে, দোহারা ধরনের চেহারা, বেশ ফর্সা, মাথায় টাক। এক কলমের খোঁচায় লোকের চাকরি খাইতে এমন পারদর্শী লোক খুব অল্পই দেখা যায়। দেবেন্দ্রবাবু বলিলেন, কি হে নৃপেন? নৃপেন ভূমিকাস্বরূপ 2খানা টাইপ ছাপা কি কাগজ মঞ্জুর করাইবার ছলে তাহার টেবিলের উপর রাখিল। সহি শেষ হইলে নৃপেন একটু উসখুস করিয়া কপালের ঘাম মুছিয়া আরক্ত মুখে বলিল, আমি এই আজ বাড়ি যাব, একটু সকালে, 4টেতে গাড়ি কিনা, 3:30তে না গেলে। তুমি সেদিন তো বাড়ি গেলে মঙ্গলবারে, রোজ রোজ সকালে ছেড়ে দিতে গেলে অফিস চলে কেমন করে? এখনও তো একখানা চিঠি টাইপ করনি দেখছি।
এই অফিসের শনিবারের সকালে ছুটির নিয়ম নাই। সন্ধ্যা 6:30 পূর্বে কোনোদিন অফিসের ছুটি নাই, কি শনিবার কি অন্য দিন। কোনো পালা পার্বণের ছুটি নাই, কেবল পুজোর সময় 1 সপ্তাহ, শ্যামা পূজায় 1 দিন ও সরস্বতী পূজায় 1 দিন, অবশ্য রবিবারগুলি বাদ। ইহাদের বন্দোবস্ত এইরূপ, চাকুরি করিতে হয় করো, নতুবা যাও চলিয়া। এই ভয়ানক বেকার সমস্যার দিনে কর্মচারীগণ নবমীর পাঁঠার মতো কাঁপিতে কাঁপিতে চাণক্য শ্লোকের উপদেশ মতো চাকরিকে পুরোভাগে বজায় ও ছুটি ছাটা অপমান অসুবিধাকে পশ্চাৎ দিকে নিক্ষেপ করত কায়ক ক্লেশে দিন অতিবাহিত করিয়া চলিয়াছেন। নৃপেন কি বলিতে যাইতেছিল, দেবেনবাবু বাধা দিয়া বলিলেন, মল্লিকান চৌধুরীদের মর্টগেজখানা টাইপ করেছিলে? নৃপেন কাঁদো কাঁদো মুখে বলিল, আগে কই, ওদের অফিস থেকে পাঠিয়ে দেয়নি তো এখনো। পাঠিয়ে দেয়নি তো ফোন করনি কেন? আজ 7 দিন থেকে বলছি, কচি খোকা তো নও, যা আমি না দেখব তাই হবে না। নৃপেনের ছুটির কথা চাপা পড়িয়া গেল এবং সে বেচারি পুনরায় সাহস করিয়া সে কথা উঠাইতেও পারিল না। সন্ধ্যার অল্প পূর্বে ক্যাশ ও ইংলিশ ডিপার্টমেন্টের কেরানিরা বাহির হইল। অন্যান্য কেরানিগণ আরও ঘণ্টাখানেক থাকিবে। অত্যন্ত কম বেতনের কেরানি বলিয়া কেহই তাহাদের মুখের দিকে চায় না, বা তাহারা নিজেরাও আপত্তি উঠাইতে ভয় পায়। দেউড়িতে দারোয়ানেরা বসিয়া খৈনি খাইতেছে। ম্যানেজার ও সুপারিনটেন্ডেন্টের যাতায়াতের সময় উঠিয়া দাঁড়াইয়া ফৌজের কায়দায় সেলাম করে, ইহাদিওকে পুছেও না। ফুটপাতে পা দিয়া নৃপেন বলিল, দেখলেন অপূর্ববাবু, ম্যানেজার বাবুর ব্যাপার। একদিন 3:30 সময় ছুটি চাইলাম, তা দিলে না। অন্য সব অফিসে দেখুন গিয়ে 2টোতে বন্ধ হয়ে গেছে। তারা সব এতক্ষণের ট্রেনে যে যার বাড়ি পৌঁছে চা খাচ্ছে, আর আমরা এই বেরুলুম। কি অত্যাচারটা বলুন দেখুন। প্রবোধ মুহুরী বলিল, অত্যাচার বলে মনে করো ভায়া, কাল থেকে এসো না, মিটে গেল। কেউ তো অত্যাচার পোয়াতে বলেনি। ওহ, খিদে যা পেয়েছে ভায়া, একটা মানুষ পেলে ধরে খাই এমন অবস্থা। রোজ রোজ এমনি হার্টের রোগ জন্মে গেল ভায়া, শুধু না খেয়ে খেয়ে। অপু বলিল, দেখবেন প্রবোধদা, আমি পাশে আছি। এই যাত্রা আমাকে না হয় রেহাই দিন। ধরে খেতে হয় রাস্তার লোকের ওপর দিয়ে আজকের খিদেটা শান্তি করুন। আমি আজ তৈরি হয়ে আসিনি, দোহাই দাদা। তাহার দুঃখের কথা লইয়া এরূপ ঠাট্টা করাতে প্রবোধ মুহুরী খুব খুশি হইল না। বিরক্ত মুখে বলিল, তোমাদের তো সব তাতেই হাসি আর ঠাট্টা। ছেলে ছোকরার কাছে কি কোনো কথা বলতে আছে? আমি যাই তাই বলি। হাসি সোজা ভাই। কই, দাউদি কি ম্যানেজারকে বলে 5 টাকা মাইনে বাড়িয়ে? তার বেলা। অপুকে হাঁটিতে হয় রোজ অনেকটা। তার বাসা শ্রী গোপাল মল্লিক লেনের মধ্যে, গোলদিঘির কাছে। 13 টাকা ভাড়াতে নিচু একতলা ঘর, ছোট রান্নাঘর। সামান্য বেতনে 2 জায়গায় সংসার চালানো অসম্ভব বলিয়া আজ বছরখানেক হইল সে অপর্ণাকে কলিকাতায় আনিয়া বাসা করিয়াছে। তবু এখানে চাকরিটি জুটিয়াছিল, তাই রক্ষা। শৈশবের স্বপ্ন এভাবেই প্রায় পর্যবসিত হয়। অনভিজ্ঞ তরুণ মনের উচ্ছ্বাস, উৎসাহ, মাধুর্য ভরা রঙিন ভবিষ্যতের স্বপ্ন স্বপ্নই থাকিয়া যায়। যেভাবে বড় সওদাগর হইবে, দেশে দেশে বাণিজ্যের কুঠি খুলিবে, তাহাকে হইতে হয় পাড়াগাঁয়ের হাতুড়ে ডাক্তার। যেভাবে ওকালতি পাশ করিয়া রাসবিহারী ঘোষ হইবে, তাহাকে হইতে হয় কয়লার দোকানি। যাহার আশা থাকে সারা পৃথিবী ঘুরিয়া দেখিয়া বেড়াইবে, কি দ্বিতীয় কলম্বাস হইবে, তাহাকে হইতে হয় 40 টাকা বেতনের স্কুল মাস্টার। 99% জনের বেলায় যা হয়, অপুর বেলায়ও তাহার ব্যতিক্রম হয় নাই। যথানিয়মে সংসার যাত্রা, গৃহস্থালী, কেরানিগিরি, ভাড়া বাড়ি, মেলিন্স ফুড ও ওয়েলক্লথ। তবে তাহার শেষোক্ত দুটির এখনো আবশ্যক হয় নাই, এই যা। অপর্ণা ঘরের দোরের কাছে বঁটি পাতিয়া কুটনো কুটিতেছে। স্বামীকে দেখিয়া বলিল, আজ এত সকাল সকাল যে? তারপর সে বঁটিখানা ও তরকারির চুপড়ি একপাশে সরাইয়া রাখিয়া উঠিয়া দাঁড়াইল। অপু বলিল, খুব সকাল আর কই, 7টা বেজেছে। তবে অন্য দিনের তুলনায় সকাল বটে। হ্যাঁ, তেলওয়ালার আসেনি তো? এসেছিল একবার দুপুরে, বলে দিয়েছি বুধবার মাইনে হলে আসতে। তোমার আসবার দেরি হবে ভেবে আমি এখনো চায়ের জল চড়াইনি। কলের কাছে অন্য ভাড়াটেদের ঝি বউয়েরা এই সময় থাকে বলিয়া
অপর্ণার স্বামীর হাত মুখ ধুইবার জল বারান্দার কোণে তুলিয়া রাখে। অপু মুখ ধুইতে গিয়া বলিল, রজনীগন্ধা গাছটা হেলে পড়েছে কেন বলো তো? একটু বেঁধে দিও। চা খাইতে বসিয়াছে, এমন সময় কলের কাছে কোন প্রৌঢ় কণ্ঠের কর্কশ আওয়াজ শোনা গেল। তাহলে বাপু 100 টাকা বাড়ি ভাড়া দিয়ে সাহেব পাড়ায় থাকুগে। আজ আমার মাথা ধরেছে, কাল আমার ছেলে সর্দি লেগেছে, পালার দিন হলেই যত ছুতো। নাও না, সারা উপরটাই তোমরা ভাড়া নাও না, দাও না 65 টাকা, আমরা না হয় আর কোথাও উঠে যাই। রোজ রোজ হাঙ্গামা কে সহ্য করে বাপু? অপু বলিল, আবার বুঝি আজ বেঁধেছে গাঙ্গুলি গিন্নির সঙ্গে? অপর্ণা বলিল, নতুন করে বাঁধবে কি, বেঁধেই তো আছে। গাঙ্গুলি গিন্নিরও মুখ বড় খারাপ, হালদারদের বউটার ছেলে মানুষ, কোলের মেয়ে নিয়ে পেরে ওঠে না। সংসারে তো আর মানুষ নেই, তবু আমি এক একদিন গিয়ে বাটনা বেটে দিয়ে আসি। সিঁড়ি ও রোয়াক ধুইবার পালা লইয়া ওপরের ভাড়াটেদের মধ্যে এই রেশারেশি দ্বন্দ্ব অপু আসিয়া অবধি এই 1 বৎসরের মধ্যে মিটিল না। সকলের অপেক্ষা তাহার খারাপ লাগে ইহাদেরই সংকীর্ণতা, অনুদারতা। কটকট করিয়া শক্ত কথা শুনাইয়া দেয়, বাঁচিয়া বাঁচাইয়া কথা বলে না। কোন কথায় লোকের মনে আঘাত লাগে সে কথা ভাবিয়াও দেখে না। বাড়িটাতে হাওয়া খেলে না, বারান্দাটাতে বসিলে হয়তো একটু পাওয়া যায়, কিন্তু একটু দূরেই ঝাঁঝরি ড্রেন, সেখানে সারা বাসার তরকারির খোসা, মাছের আঁশ, আবর্জনা, বাসি ভাত তরকারি পচিতেছে। বর্ষার দিনে বাড়িময় ময়লা ও আধময়লা কাপড় শুকাইতেছে। এখানে তোবড়ানো টিনের বাক্স, ওখানে কয়লার ঝুড়ি, ছেলেমেয়েগুলো অপরিষ্কার, ময়লা পেনি বা ফ্রক পরা। অপুদের নিজেদের দিকটা ওরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকিলে কি হয়? এই ছোট্ট বারান্দার টবে 2-4টে রজনীগন্ধা বিদ্যাপাতার গাছ রাখিলে কি হয়? এই 1 বৎসর সেখানে আসিয়া অপু বুঝিয়াছে, জীবনের সকল সৌন্দর্য, পবিত্রতা, মাধুর্য এখানে পলে পলে নষ্ট করিয়া দেয়। এই আবহাওয়ার বিষাক্ত বাষ্পে মনের আনন্দকে গলা টিপিয়া মারে। চোখে পীড়া দেয় যে অসুন্দর, তা ইহাদের অঙ্গের আভরণ। থাকিতে জানে না, বাস করিতে জানে না, শূকরপালের মতো খায় আর কাদায় গড়াগড়ি দিয়া মহা আনন্দে দিন কাটায়। এত কুশ্রী বেষ্টনীর মধ্যে দিন দিন তাহার দম বন্ধ হইয়া আসিতেছে, কিন্তু উপায় নাই। মনসাপোতা থাকিলেও আর কুলায় না, অথচ 13 টাকা ভাড়ায় এর চেয়ে ভালো ঘর শহরে মেলেও না। তবু অপর্ণা এই আলো হাওয়াবিহীন স্থানেও শ্রী ছাঁদানিয়াছে। ঘরটা নিজের হাতে সাজাইয়াছে, বাক্স প্যাঁটরাতে নিজের হাতে বোনা ঘেরা টোপ, জানলায় ছিটের পর্দা, বালিশ, মশারি সব ধপধপ করিতেছে। দিনে 2-3 বার ঘর ঝাঁট দেয়। এই বাড়ির ওপরের তলার ভাড়াটে গাঙ্গুলিদের একজন দেশস্থ আত্মীয় পীড়িত অবস্থায় এখানে আসিয়া 2-3 মাস আছেন। আত্মীয়টি প্রৌঢ়, সঙ্গে তার স্ত্রী ও ছেলে মেয়ে। দেখিয়া মনে হয় অতি দরিদ্র। বড়লোক আত্মীয়ের আশ্রয়ে এখানে রোগ সারাইতে আসিয়াছেন ও চোরের মতো একপাশে পড়িয়া আছেন। বউটি যেমন শান্ত তেমনি নিরীহ। ইতিপূর্বে কখনো কলিকাতায় আসে নাই, দিনরাত জুজুর মতো হইয়া আছে। মা সারাদিন সংসারের খাটুনি খাটে, সময় পাইলেই রুগ্ন স্বামীর মুখের দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে চাহিয়া বসিয়া থাকে। তার উপর গাঙ্গুলি বউয়ের ঝঙ্কার, বিরক্তি প্রদর্শন, মধুবর্ষণ তো আছেই। অত্যন্ত গরিব। অপুর রোগী দেখিতে যাইবার ছলে মাঝে মাঝে বেদানা, আঙ্গুর, লেবু দিয়ে আসিয়াছে। সেদিনও বড় ছেলেটিকে জামা কিনিয়া দিয়াছে। এদিকে তাহারও চলে না। এই সামান্য আয়ের সংসার চালানো একরূপ অসম্ভব। অপর্ণা অন্যদিকে ভালো গৃহিণী হইলেও পয়সা কড়ির ব্যাপারটা ভালো বোঝে না। দুজনে মিলিয়া মহা আমোদে মাসের প্রথম দিকটা খুব খরচ করিয়া ফেলে, শেষের দিকে কষ্ট পায়। কিন্তু সকলের অপেক্ষা কষ্টকর হইয়াছে অফিসের এই ভূতগত খাটুনি। ছুটি বলিয়া কোনো জিনিস নাই এখানে। ছোট ঘরটিতে টেবিলের সামনে ঘাড় গুজিয়া বসিয়া থাকা, সকাল 11টা হইতে বৈকাল 7টা পর্যন্ত। আজ 1.5 বৎসর ধরিয়া এই চলিতেছে। এই 1.5 বৎসরের মধ্যে সে শহরের বাহিরে কোথাও যায় নাই। অফিস আর বাসা, বাসা আর অফিস। শীলবাবুদের দমদমার বাগান বাড়িতে সে একবার গিয়াছিল। সেই হইতে তাহার মনের মধ্যে সাধ
নিজের মতো গাছপালায় সাজানো বাগান বাড়িতে বাস করা। অফিসে যখন কাজ থাকে না তখন একখানা কাগজে কাল্পনিক বাগান বাড়ির নকশা আঁকে। বাড়িটা যেমন তেমন হোক, গাছপালার বৈচিত্র্যই থাকিবে বেশি। গেটের দুধারে দুটা চীনা বাঁশের ঝাড় থাকুক, রাঙা সুরকির পথের ধারে ধারে রজনীগন্ধা ও ল্যাভেন্ডার ঘাসের পাড় বসানো বকুল ও কৃষ্ণচূড়ার ছায়া। বাড়িতে ফিরিয়া চা ও খাবার খাইয়া স্ত্রীর সঙ্গে গল্প করে। হ্যাঁ, তারপর কাঁটালি চাপার পারগোলাটা কোন দিকে হবে বলতো? অপর্ণা স্বামীকে এই 1.5 বছরে খুব ভালো করিয়া বুঝিয়াছে। স্বামীর এইসব ছেলে মানুষিতে সেও সোৎসাহে যোগ দেয়। বলে, শুধু কাঁটালি চাপা? আর কি কি থাকবে? জানলার জাফরিতে কি উঠিয়ে দেব বলতো? যে আমড়াতলার গলির ভেতর দিয়া সে অফিসে যায়, তাহার মতো নোংরা স্থান আর আছে কিনা সন্দেহ। ঢুকিতেই শুঁটকি চিংড়ি মাছের আড়ত, সারি সারি 10-15টা। চড়া রৌদ্রের দিনে যেমন তেমন, বৃষ্টির দিনে কার সাধ্য সেখান দিয়া যায়? স্থানে স্থানে মারোয়াড়িদের গরু ও ষাঁড় পথরোধ করিয়া দাঁড়াইয়া, পিচপিচে কাদা, গোবর, পচা আপেলের খোলা। নিত্য দুবেলা আজ 1.5 বছর এই পথে যাতায়াত। তাছাড়া রোজ বেলা 11টা হইতে 7টা পর্যন্ত এই দারুণ বদ্ধতা। অফিসে অন্য যাহারা আছে তাহাদের ইহাতে তত কষ্ট হয় না। তাহারা প্রবীণ, বহুকাল ধরিয়া তাহাদের খাকের কলম শীলবাবুদের সেরেস্তায় অক্ষয় হইয়া বিরাজ করিতেছে। তাহাদের গর্বও এইখানে। রোকড়নবিশ নামধনুবাবু বলেন, হ্যাঁ, কেউ পারবে না মশাই, আজ এক কলমে 22 বছর হলো বাবুদের এখানে। কোনো ব্যাটার ফুঁক হাঁটবে না বলে দিও। 4 সালের ভূমিকম্প মনে আছে? তখন কর্তা বেঁচে। গদি থেকে বেরুচ্ছি, ওপর থেকে কর্তা হেঁকে বললেন, ওহে রামধন, পোস্তা থেকে ল্যাংরামের দরটা জেনে এসে দেখি চট করে। বেরোতে যাব মশাই, আর যেন মা বাসুকি একেবারে 14,000 ফনা নাড়া দিয়ে উঠলেন। হ্যাঁ, সে কি কাণ্ড মশাই! হে, আজকের লোক নই। কষ্ট হয় অপুর ও ছোকরা টাইপিস্ট নৃপেনের। সে বেচারি উঁকি মারিয়া দেখিয়া আসে ম্যানেজার ঘরে বসিয়া আছে কিনা। অপুর কাছে টুলের উপর বসিয়া বলে, এখনো ম্যানেজার হাইকোর্ট থেকে ফেরেননি বুঝি অপুরবাবু? 6টা বাজে, আর ছুটি সেই 7টায়। অপু বলে, ও কথা আর মনে করিয়ে দেবেন না নৃপেনবাবু। বিকেল এত ভালোবাসি, সেই বিকেল দেখিনি যে আজ কতদিন। দেখুন তো বাইরে চেয়ে, এমন চমৎকার বিকেলটি, আর এই অন্ধকার ঘরে ইলেকট্রিক আলো জ্বেলে ঠায় বসে আছি সেই সকাল 10টা থেকে। মাটির সঙ্গে যোগ অনেক দিনই তো হারাইয়াছে। সেসব বৈকাল তো এখন দূরের স্মৃতি মাত্র। কিন্তু কলিকাতা শহরের যে সাধারণ বৈকালগুলি, সেও তো হারাইতেছে প্রতিদিন। বেলা 5টা বাজিলে একদিন লুকাইয়া বাহিরে গিয়া দাঁড়াইয়া সম্মুখের বাড়ির উঁচু কার্নিশের উপর যে একটুখানি বৈকালের আকাশ চোখে পড়ে, তারই দিকে বুভুক্ষুর দৃষ্টিতে চাহিয়া থাকে। সামনেই উপরের ঘরে মেজবাবু বন্ধু বান্ধব লইয়া বিলিয়ার্ড খেলিতেছেন। মার্কারটা রেলিংয়ের ধারে দাঁড়াইয়া সিগারেট খাইয়া পুনরায় ঘরে ঢুকিল। মেজবাবুর বন্ধু নীলরতনবাবু একবার বারান্দায় আসিয়া কাহাকে হাঁক দিলেন। অপুর মনে হয় তাহার জীবনের বৈকালগুলি এরা পয়সা দিয়া কিনিয়া লইয়াছে, সবগুলি এখন ওদের জিম্মায়। তাহার নিজের আর কোনো অধিকার নাই উহাতে। প্রথম জীবনের সেসব মাধুরী ভরা মুহূর্তগুলি যৌবনের কলকোলাহলে কোথায় মিলাইয়া গেল? কোথায় সে নীল আকাশ, মাঠ, আমের বউলের গন্ধভরা জ্যোৎস্না রাত্রি? পাখি আর ডাকে না, ফুল আর ফোটে না, আকাশ আর সবুজ মাঠের সঙ্গে মেশে না, ঘেঁটু ফুলের ঝোপে সদ্য ফোটা ফুলের তেতো গন্ধ আর বাতাসকে তেতো করে না। জীবনে সে যে রোমান্সের স্বপ্ন দেখিয়াছিল, যে স্বপ্ন তাহাকে এতদিন শত দুঃখের মধ্য দিয়ে টানিয়া আনিয়াছে, তাহার সন্ধান তো কই এখনো মিলিল না। এ তো একরঙা ছবির মতো বৈচিত্র্যহীন, কর্মব্যস্ত একঘেয়ে জীবন। সারাদিন এখানে অফিসের বদ্ধ জীবন, রোকড়, খতিয়ান, মর্টগেজ, ইনকাম ট্যাক্সের কাগজের বোঝার মধ্যে
পক্ককেশ প্রবীণ ঝুনো সংসারাভিজ্ঞ ব্যক্তিগণের সঙ্গে সপিনা ধরানোর প্রকৃষ্ট উপায় সম্বন্ধে পরামর্শ করা, অ্যাটর্নিদের নামে বড় বড় চিঠি মুসাবিদা করা, সন্ধ্যায় পায়রার খোপের মতো অপরিষ্কার নোংরা বাসাবাড়িতে ফিরিয়াই তক্ষুনি আবার ছেলে পড়াইতে ছোটা। কেবল এক অপর্ণাই এই বদ্ধ জীবনের মধ্যে আনন্দ আনে। অফিস হইতে ফিরিলে সে যখন হাসি মুখে চা লইয়া কাছে দাঁড়ায়, কোনোদিন হালুয়া, কোনোদিন দু চারখানা পরোটা, কোনোদিন বা মুড়ি নারিকেল রেকাবিতে সাজাইয়া সামনে ধরে, তখন মনে হয় এ যদি না থাকিত, ভাগ্যে অপর্ণাকে সে পাইয়াছিল। এই ছোট্ট পায়রার খোপকে যে গৃহ বলিয়া মনে হয়, সে শুধু অপর্ণা এখানে আছে বলিয়া। নতুবা চৌকি, টুল, বাসনকোসন, জানলার পর্দা এসব সংসার নয়। অপর্ণা যখন বিশেষ ধরনের শাড়িটি পরিয়া ঘরের মধ্যে ঘোরাফেরা করে, অপু ভাবে এই স্নেহনীড় শুধু ওরই চারিধারে ঘিরিয়া, ওরই মুখের হাসি, বুকের স্নেহ যেন পরম আশ্রয়। নীড় রচনা সে ওরই ইন্দ্রজাল। অফিসে সে নানা স্থানের ভ্রমণ কাহিনী পড়ে, ডেস্কের মধ্যে পুরিয়া রাখে। পুরনো বইয়ের দোকান হইতে নানা দেশের ছবিওয়ালা বর্ণনাপূর্ণ বই কেনে। নানা দেশের রেলওয়ে বা স্টিমার কোম্পানি যেসব দেশে যাইতে সাধারণকে প্রলুব্ধ করিতেছে, কেহ বলিতেছে, হাওয়াই দ্বীপে এসো একবার, এখানকার নারকেল কুঞ্জে ওয়াকিকির বালময় সমুদ্রবেলায় জ্যোৎস্না রাত্রে যদি তারাভিমুখী উর্মিমালার সঙ্গীত না শুনিয়া মরো, তবে তোমার জীবন বৃথা। এলপাশো দেখো নাই, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চুনাপাথরের পাহাড়ের ঢালুতে শান্ত রাত্রির তারাভরা আকাশের তলে কম্বল বিছাইয়া একবারটি ঘুমাইয়া দেখিও, শীতের শেষে নুড়ি ভরা উঁচু নিচু প্রান্তরে কর্কশ ঘাসের ফাঁকে ফাঁকে দু এক ধরনের মাত্র বসন্তের ফুল প্রথম ফুটিতে শুরু করে। তখন সেখানকার সোডা আলকালির পলিমাটি পরা রৌদ্রদীপ্ত মুক্ত মরুবলয়ের রহস্যময় রূপ, কিংবা ওয়ালোয়া হ্রদের তীরে উন্নত পাইন ও ডগলাস ফারের ঘন অরণ্য, হ্রদের স্বচ্ছ বরফ গলা জলের তুষার কিরিটি মাজেমা আগ্নেয়গিরির প্রতিচ্ছায়ার কম্পন, উত্তর আমেরিকার ঘন স্তব্ধ নির্জন অরণ্যভূমির নিয়ত পরিবর্তনশীল দৃশ্যরাজি, কর্কশ বন্ধুর পর্বতমালা, গম্ভীর নিনাদী জলপ্রপাত, ফেনিল পাহাড়ি নদী তীরে বিচরণশীল বলগা হরিণের দল, ভালুক, পাহাড়ি ছাগল, ভেড়ার দল, উষ্ণ প্রস্রবণ, তুষার প্রবাহ, পাহাড়ের ঢালুর গায়ে সিডার ও মেপল গাছের বনের বুনো ভ্যালেরিয়ান ও ভায়োলেট ফুলের বিচিত্র বর্ণ সমাবেশ, দেখো না এইসব, এসো এসো। তাহিতি, কোথায় কত দূরে কোন জ্যোৎস্নালোকিত রহস্যময় কুলহীন স্বপ্ন সমুদ্রের পারে শুভরাত্রে গভীর জলের তলায় যেখানে মুক্তার জন্ম হয়, সাগর গুহায় প্রবালের দল ফুটিয়ে থাকে, কানে শুধু দূরশ্রুত সঙ্গীতের মতো তাহাদের অপূর্ব আহ্বান ভাসিয়া আসে। অফিসের ডেস্কে বসিয়া এক একদিন সে স্বপ্নে ভোর হইয়া থাকে, এই সবের স্বপ্নে। ওই রকম নির্জন স্থানে যেখানে লোকালয় নাই, ঘন নারকেল কুঞ্জের মধ্যে ছোট কুটিরে খোলা জানলা দিয়া দূরের নীল সমুদ্র চোখে পড়িবে, তার ওপারে মরকত শ্যাম ছোট ছোট দ্বীপ, বিচিত্র পক্ষীরাজি, অজানা দেশের অজানা আকাশের তলে তারার আলোয় উজ্জ্বল মাঠটা একটা রহস্যের বার্তা বহিয়া আনিবে। কুটিরের ধারে ফুটিয়া থাকিবে ছোট ছোট বনফুল, শুধু সে আর অপর্ণা। এইসব বড়লোকদের টাকা আছে, কিন্তু জগৎকে দেখিবার, জীবনকে বুঝিবার পিপাসা কই এদের? এ সিমেন্টে বাঁধানো উঠান, চেয়ার, কোচ, মোটর এ ভোগ নয়। এই শৌখিন বিলাসিতার মধ্যে জীবনের সব দিকে আলো বাতাসের বাতায়ন আটকাইয়া এ মরিয়া থাকা, কে বলে ইহাকে জীবন? তাহার যদি টাকা থাকিত, কিছু যদি থাকিত, সামান্য কিছু, অথচ ইহারা তো লাভ ক্ষতি ছাড়া আর কিছু শেখে নাই, বোঝেও না, জানেও না, জীবনে আগ্রহও নাই কিছুতে, ইহাদের সিন্দুক ভরা নোটের তাড়া। এই অফিস জীবনের বদ্ধতাকে
অপু শান্তভাবে নিরুপায়ের মতো দুর্বলের মতো মাথা পাতিয়া স্বীকার করিয়া লইতে পারে নাই। ইহার বিরুদ্ধে, এই মানসিক দারিদ্র্য ও সংকীর্ণতার বিরুদ্ধে তাহার মনে একটা যুদ্ধ চলিতেছে অনবরত। সে হঠাৎ দমিবার পাত্র নয় বলিয়াই এখনও টিকিয়াছে। ফেনোচ্ছল সুরার মতো জীবনের প্রাচুর্য ও মাদকতা তাহার সারা অঙ্গের শিরায় উপশিরায়। ব্যগ্র আগ্রহ ভরা তরুণ জীবন বুকের মধ্যে উন্মত্ত তালে স্পন্দিত হইতেছে দিন রাত্রি। তাহার স্বপ্নকে, আনন্দকে নিঃশ্বাস বন্ধ করিয়া মারিয়া ফেলা খুব সহজ সাধ্য নয়। কিন্তু এক এক সময় তাহারও সন্দেহ আসে, জীবন যে এইরকম হইবে, সূর্যোদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত প্রতি দণ্ড পল যে তুচ্ছ অকিঞ্চিৎকর বৈচিত্র্যহীন ঘটনায় ভরিয়া উঠিবে, তাহার কল্পনা তো তাহাকে এ আভাস দেয় নাই। তবে কেন এমন হয়? তাহাকে কাঁচা অনভিজ্ঞ পাইয়া নিষ্ঠুর জীবন তাহাকে এতদিন কি প্রতারণাই করিয়া আসিয়াছে। ছেলেবেলায় মা যেমন নগ্ন দারিদ্র্যের রূপকে তাহার শৈশব চক্ষু হইতে বাঁচাইয়া রাখিতে চাহিত, তেমনি গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত। আজ 13 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দেয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বিখ্যাত উপন্যাস, সেই পথের পাঁচালীর পরবর্তী গল্প হচ্ছে অপরাজিত। অপরাজিত বইটি অপুর জীবন কাহিনী। এটি 2টি খণ্ডে প্রকাশিত। আমরা আমাদের এই অডিও বুকে অপরাজিত অখণ্ড, অর্থাৎ 2 খণ্ডই আমরা পড়ে শোনাচ্ছি। প্রথম খণ্ড 11 পর্বে শেষ হয়ে গেছে, এখন 12 পর্বে 2য় খণ্ড শুরু হয়েছে। সো এটা কিন্তু একই নামের বই, প্রথম এবং 2য় খণ্ড। এর পরে যেটা আছে, অপুর সংসার, কাজল, তৃতীয় পুরুষ, এই নামে যেই বইগুলো আছে সেগুলো কোনোটাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নয়। সেগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। আপনারা সেগুলো বই পড়ে দেখতে পারেন। তবে তার আগে অপরাজিতটা শেষ করবেন, তাহলে গল্পের ধারাবাহিকতাটা বুঝতে সুবিধা হবে। আর যারা প্রথম থেকে মিস করছিলেন, পথের পাঁচালী শোনা হয়নি বা পড়া হয়নি, তারা আমাদের চ্যানেলে পথের পাঁচালী শুনে দেখতে পারেন। সিম্পলি যে কোনো গল্পের নাম একটা স্পেস দিয়ে কল্লোল লিখে সার্চ দিলেই আমাদের চ্যানেলে যদি সেই বইটি পড়া হয়ে থাকে সেটা আপনাদের চলে আসবে। ইউটিউবে যদি আপনারা সার্চ দেন, গুগলে সার্চ দিলেও পাবেন। যে কোনো বইয়ের নাম একটা স্পেস কল্লোল। যাই হোক, নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।